আকাশে প্রথমবারের মতো উড়াল দিল বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমান আলিয়া। পূর্ব হ্যাম্পটন থেকে ৩৫ মিনিটে প্রায় ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবতরণ করল নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। পরীক্ষামূলক এ সফরের অংশ ছিলেন ৪ যাত্রী ও ১ পাইলট। ইলেকট্রিক বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বেটার দাবি, মাত্র $৮ মার্কিন বিদ্যুৎ খরচ করে ৪৬৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ইলেকট্রনিক বিমানটি। জ্বালানির ব্যবহার না থাকায় যন্ত্রাংশ গরম হওয়ার যেমন ঝামেলা নেই, তেমনি উচ্চ শব্দ সৃষ্টি হয় না বলেও জানায় নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক কাইল ক্লার্ক। সাধারণ বাণিজ্যিক বিমানের তুলনায় স্বল্প খরচে সাধারণ যাত্রীরা দেশের অভ্যন্তরে ভ্রমণ করতে পারবেন। এতে কোনো প্রপেলার নেই, জেট ইঞ্জিন নেই, ফলে বিমানের ভেতর কোনো রকম শব্দ না থাকায় ভ্রমণের সময় এক প্রকার স্বস্তি অনুভব করবে যাত্রীরা। তেল শোধনাগার, জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ বন্দর বা প্রতিরক্ষা দপ্তরে হামলা করে ইরানকে চাপে রাখতে চাইলেও খুব একটা সফল হয়নি ইসরায়েল। বরং ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো বন্দরনগরী। গোটা ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর হামলার আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে আহতদের আহাজারি। জরুরি বিভাগে রোগীর ঢল সামলাতে বিপর্যস্ত চিকিৎসকরা। উপকূলীয় শহর বাত ইয়ামে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় ইসরায়েলের অধিকাংশ শহরে জারি আছে জরুরি প্রটোকল। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। মন্তব্য করেছেন, ইহুদিদের নিশ্চিহ্ন করে দিতে চান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, আত্মরক্ষার জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। আব্বাস আরাকচি আরও মন্তব্য করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি হোক, ইসরায়েল তা চায় না। রাজধানী তেহরানের শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালায় ইরান। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইল ব্যারেজ ও ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাইফা বন্দর কর্তৃপক্ষ। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিরোধ যোদ্ধারা। ইরানের পাশাপাশি শনিবার রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের যোদ্ধারাও, যারা শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশটিতে হামলা চালিয়ে আসছিল। শুধু ইয়েমেনই নয়, ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। যদিও মাঝ আকাশে ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান জুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা। গত এক সপ্তাহের মধ্যে এটি হলো দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তাদের মুখপাত্র ইয়াহিয়া সারিও। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। তারা জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সংগঠনটি জানিয়েছে, ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর আগে গত মঙ্গলবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের যোদ্ধারা। ইরাকের পশ্চিমে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটিতে আমেরিকার বাহিনী মোতায়েন আছে। সেখানেই 3টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এর দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তবে এই হামলার নেপথ্যে ইরানের প্রক্সি বাহিনী থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই আবহেই ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সুর পাল্টে ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছেন
তিনি। তবে ট্রাম্পের হুঁশিয়ারি, তেহরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনোভাবে হামলা চালায় তাহলে অভূতপূর্ব শক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখাবে মার্কিন বাহিনী, যা আগে কখনোই দেখেনি তেহরান। It should happen. Hopefully that doesn't happen. এই হামলায় কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টেলিফোনে কথা বলেছেন বিশ্ব নেতাদের সাথেও। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও ট্রাম্পের আলাপ হয়েছে। 1 ঘণ্টা ব্যাপী ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এর প্রেক্ষাপটে ট্রাম্প আবারও ইরান ইসরায়েলের মধ্যে চুক্তিতে মধ্যস্থতা করে এই সংঘাত থামানোর প্রস্তাব দিয়েছেন ইরানকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের প্রতিক্রিয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। এ সময় ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেন, আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে আপনার পাশে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা নিউজের বরাতে জানা গেছে, গত শনিবার 14 জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ফোন আলাপ হয়। এই সময় এমবিএস বলেন, সৌদি আরব বিশ্বাস করে যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করে তেল আবিবের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে। তিনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আরও বলেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও বিধিমালার লঙ্ঘনও ঘটিয়েছে। এছাড়া ইসরায়েলের এই আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকেও ব্যাহত করে দিয়েছে। এমবিএস আরও বলেন, সৌদি আরব মনে করে যে ইসরায়েলি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এমবিএস এ সময় ইরানি জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এদিকে অপর পাশ থেকে পেজেশকিয়ান বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তবে প্রতিবারই ইসরায়েল তার সেই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ইরান ও সৌদি আরব যদি একত্রে কাজ করে তবে তারা এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে পারবে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও ফোন আলাপ হয় এমবিএসের। এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলার পর পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি বাহিনী যখন ইরানের অভ্যন্তরে হামলা চালানো শুরু করে, তখন প্রাথমিক পর্যায়ের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়। এছাড়া ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারাও এই হামলার মূল টার্গেট ছিলেন। তেহরানের তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক খাতে কর্মরত বিজ্ঞানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। ভারতের পুনেতে সেতু ভেঙে নিহত হয়েছেন ৬ পর্যটক, আহত হয়েছেন অন্তত ৪২ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২৫ জন। אנחנו פה כי אנחנו במערכה קיומית שהיום מובנת לכל אזרחי ישראל. תחשבו מה יקרה אם לאיראן יהיה נשק אטומי להנחית על ערי ישראל. תחשבו מה יקרה אם לאיראן היה 20,000 טילים כאלה, לא אחד, 20,000 כאלה. זה איום קיומי על ישראל. ולכן יצאנו למלחמת הצלה נגד איום השמדה כפול, ואנחנו עושים את זה באון. חיילינו, טייסינו, מעל שמי איראן. איראן תשלם מחיר יקר בחדר שהייתי בו עכשיו.
ইসরায়েলের আকস্মিক হামলার পরপরই মধ্যপ্রাচ্যে জ্বলতে শুরু করেছে সামরিক সংঘাতের আগুন। আর ইরানে এমন হামলার চালানোর কারণ হিসেবে নেতানিয়াহুর দাবি, তেহরানের কাছে 9টি পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভিন্ন কথা। এখন প্রশ্ন, এই হামলার পেছনে কি সত্যি ইসরায়েলের নিরাপত্তা শঙ্কা, নাকি লুকানো আছে বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? এছাড়া ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি? ईरान ने एनर्जी केंद्र को टारगेट किया है, तो बताते हैं मजेदार एनर्जी केंद्र को टारगेट किया है। इस वक्त की बड़ी खबर आपको बताते हैं, ईरान ने एनर्जी केंद्र को टारगेट किया है। तो आपको बता दें कि ईरान ने एनर्जी केंद्र को टारगेट किया है, यहां पर टारगेटेड वार किया है। लड़ाकू जेट ईंधन उत्पादन सेंटर है ये, जहां पर टारगेट किया गया है। ईरान के हमले में इजराइल में भारी तबाही मची है। तो देखिए कितनी कियोस की स्थिति है। यहां पर ये पूरा इलाका जहां पर मिसाइल अटैक हुआ, ये पूरा इलाका खंडर में तब्दील हो गया। रेस्क्यू टीम यहां पर पहुंची है। ईरान के हमले में इजराइल में ये तबाही का मंजर देखने को मिल रहा है। लड़ाकू जेट ईंधन उत्पादन सेंटर रहा जहां पर अटैक किया गया। और एक और बड़ी खबर मिल रही है, तेल अवीव में हमले की एक और तस्वीर सामने आई है। ईरानी हमले के बाद भीषण आग लग गई है। रिहायशी इलाके में गिरी है ईरानी मिसाइल। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল ও ইরানের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ। এবার ইসরায়েল সরাসরি দাবি করেছে, ইরান কেবলমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, বরং সেটিকে অস্ত্রে রূপান্তরের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, চলমান অভিযানের লক্ষ্য হল এই অস্তিত্ব সংকটের সমাপ্তি। তিনি বলেন, আমরা এই অপারেশন চালিয়ে যাব যতক্ষণ না এই টাইম বোমা নিষ্ক্রিয় হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বর্তমানে অন্তত 15টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। এই সংখ্যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাম্প্রতিক অনুমানের চেয়েও বেশি। IAEA পূর্বে জানিয়েছিল, ইরান 9টি বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংরক্ষণ করেছে। তবে এই তথ্যের চেয়েও বড় চমক এসেছে ইসরায়েলের নতুন গোয়েন্দা মূল্যায়ন থেকে। সেখান থেকে জানা গেছে, ইরান শুধু ইউরেনিয়াম সংরক্ষণ করছে না, বরং ইউরেনিয়াম মেটাল কোর ও নিউক্লিয়ার ইনিশিয়েটর তৈরির মতো উপাদান প্রস্তুত করছে, যা একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে প্রয়োজন। এই অগ্রগতি অনুযায়ী ইরানের কাছে 50টি পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্যতা রয়েছে বলেও ইসরায়েল দাবি করেছে। इसराइल और ईरान ने 14-15 जून की दरमियानी रात एक दूसरे पर फिर हमले किए। इसराइल ने दावा किया है कि उस दौरान उसने ईरान के रक्षा मंत्रालय को निशाना बनाया। इससे पहले ईरान ने उत्तरी इजराइल के हाइफा में तेल रिफाइनरी पर हमला किया था, जिसके जवाब में इसराइल ने ईरान के 150 से ज़्यादा ठिकानों पर हमला कर दिया। अधिकारियों का कहना है कि इसराइल ने 14 जून की देर रात तेहरान में एक रिहायशी इमारत पर हवाई हमला किया। इस हमले में 29 बच्चों समेत कम से कम 60 लोगों की मौत हो गई है। इसराइल ने तेहरान और बुशहर में ऑयल डिपो और गैस रिफाइनरी को भी निशाना बनाया है। हमलों का सिलसिला ईरान की तरफ से भी जारी रहा। टाइम्स ऑफ इसराइल के मुताबिक उत्तरी इसराइल में एक घर के पास हुए ईरानी मिसाइल हमले में 3 महिलाओं की मौत हो गई, जबकि 130 से ज्यादा नागरिक घायल हो गए। रॉयटर्स की रिपोर्ट के मुताबिक तेहरान में शहरान तेल डिपो को इजरायली हमले में निशाना बनाया गया था। राजधानी के पास एक तेल रिफाइनरी पर इजरायली हमले के बाद आग लग गई। ईरान की तस्नीम समाचार एजेंसी ने यह बताया है कि इजरायली हमलों ने तेहरान में ईरान के रक्षा मंत्रालय की इमारत को भी निशाना बनाया, जिससे मामूली नुकसान हुआ है। इजराइल डिफेंस फोर्स यानी IDF ने एक वीडियो पोस्ट किया है, जिसमें यह दिखाया गया है कि इजरायली वायुसेना के लड़ाकू हेलीकॉप्टरों ने ईरान के ड्रोन्स मार गिराए। रॉयटर्स की रिपोर्ट में यह भी बताया गया है कि ईरान ने 15 जून को ओमान में होने वाली अमेरिका ईरान परमाणु वार्ता
रद्द कर दी है, जिसके बारे में अमेरिका ने ये कहा था कि इजराइल की बमबारी को रोकने का यही एकमात्र तरीका है। ईरान के विदेश मंत्री ने कहा है कि जब तक ईरान पर इजराइल के हमले जारी रहेंगे तब तक चर्चा नहीं हो सकती। वहीं इजराइल के प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू ने कहा है कि आने वाले दिनों में ईरान जो देखेगा उसकी तुलना में ये हमले कुछ भी नहीं है। इन धमकियों और हमलों के बीच रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन ने इजराइल और ईरान के बीच चल रहे संघर्ष की निंदा की है। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप से बात करते हुए उन्होंने कहा कि ईरान के खिलाफ इजरायली सैन्य अभियान खतरनाक और चिंताजनक है। पुतिन का यह भी कहना है कि यह तनाव खत्म होना चाहिए। इसके जवाब में ट्रंप ने कहा है कि खत्म तो रूस यूक्रेन युद्ध भी होना चाहिए। दरअसल 14 जून को ट्रंप का जन्मदिन था। इसी मौके पर पुतिन ने उनको फोन किया था। ट्रंप के मुताबिक दोनों नेताओं के बीच करीब 1 घंटे की बातचीत हुई। उन्होंने अपने सोशल मीडिया प्लेटफॉर्म ट्रुथ पर इसकी जानकारी दी और लिखा, राष्ट्रपति पुतिन ने मुझे जन्मदिन की बधाई देने के लिए फोन किया, लेकिन उससे भी महत्वपूर्ण बात यह है कि उन्होंने ईरान के बारे में बात की। ये एक ऐसा देश है जिसे वो तो बहुत अच्छी तरह जानते हैं। हमने लंबी बातचीत की। रूस यूक्रेन के बारे में बहुत कम बात हुई, लेकिन इस बारे में अगले सप्ताह बात होगी। वो बंदियों की अदला बदली कर रहे हैं। दोनों पक्षों से बड़ी संख्या में कैदियों की तुरंत रिहाई की जा रही है। कॉल लगभग 1 घंटे तक चली। मेरी तरह ही उन्हें यह भी लगता है कि इजराइल ईरान का ये युद्ध समाप्त होना चाहिए। इस पर मैंने समझाया कि उनका युद्ध यानी रूस और यूक्रेन भी का युद्ध भी समाप्त होना चाहिए। न्यूज एजेंसी रॉयटर्स के मुताबिक पुतिन के सहयोगी यूरी उशाकोव ने पत्रकारों से कहा है कि पुतिन ने ट्रंप को यह बताया है कि तनाव कम करने के लिए रूस ईरान के न्यूक्लियर प्रोग्राम से जुड़े मामलों को हल करने के पक्ष में है। इस खबर में इतना ही। मामले से जुड़ी तमाम जानकारियां जुटाई हैं हमारे साथी अर्पित। রাতের কালো আকাশকে আগুন রঙে রাঙিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে এক ঝাঁক ইরানি মিসাইল। এমন দৃশ্যে চোখ রেখে ঠোঁটে স্যাক্সোফোন তুলে নিলেন এক লেবানিজ বাদক। ইরানি মিসাইলের গর্জনের সঙ্গে স্যাক্সোফোনের সুর মিলে রচিত হলো অপূর্ব এক সঙ্গীত। এই সঙ্গীত কোটি কোটি নিপীড়িত মানুষের প্রাণের সুর তরঙ্গ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মানুষকে প্রতিশোধের রাত উপহার দিল ইরান। এ রাতে আয়াতুল্লাহ খামেনির মিসাইল যেন রূপ নিল আতশবাজিতে, আর ড্রোনগুলো ফুটল সৌরভের ইরানি ফুল হয়ে। শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় হতবাক হয়ে পড়ে বিশ্বের কোটি কোটি নিপীড়িত মানুষ। তাদের বিশ্বাস ছিল আয়াতুল্লাহ খামেনির ইরান পিছু হটবে না। ঠিক তাই সময় না নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইরান। প্রতিশোধের মন্ত্রে শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3 নামের পাল্টা অভিযান। ইরানের নানা সক্ষমতার সব মিসাইল ও ড্রোন কাঁপন ধরিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলের বুকে। ইসরায়েলিদের জীবনে শুক্র ও শনিবার ভয়াবহ রাত নামায় ইরানি বাহিনী। ইরানের প্রতিশোধমূলক হামলায় তারা হয়ে পড়েছেন বিশৃঙ্খল, বিহবল ও আতঙ্কিত। চোখের সামনে ধ্বংসস্তূপের নিচে মরতে দেখছেন স্বজনদের। ইসরায়েলিরাই বলছেন তাদের জীবনে এমন কঠিন সময় আগে আসেনি। শনিবার রাতভর হামলার পরের সকালকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলে ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও। প্রথম দেখায় মনে হবে সেগুলো আসলে গাজার চিত্র, কেননা দীর্ঘদিন ধরে গাজাকে তো ধ্বংসস্তূপ বানিয়ে রেখেছে দখলদার ইসরায়েল। বছরের পর বছর ধরে গাজাবাসীর হাহাকার দেখে এসেছে বিশ্ব। উপত্যকা জুড়ে কেবলই বেদনা, ক্ষুধা আর আতঙ্ক। গাজার দুঃখ বুকে জড়িয়ে ইসরায়েলের শেষ দেখতে চাইছিল নিপীড়িত মানুষ। ইরানের ওপর হামলা করে যেন সেই পরিণতি নিজেই ডেকে এনেছে ইসরায়েল। একটা চরম প্রতিশোধের আশায় বুক বেঁধেছিল বিশ্বের কোটি কোটি মানুষ। আয়াতুল্লাহ খামেনি তা করে দেখিয়েছেন। ইরানের প্রতিশোধ আনন্দে ভাসিয়েছে সেসব মানুষকে। ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিস 3 এর নতুন পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC শনিবার স্থানীয় সময় দুপুর 11:45 থেকে নতুন করে একটি বড় পরিসরের হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাগুলোর উপর। এই হামলার কোডনেম দেয়া হয়েছে ইয়া আলী ইবনে আবি তালিব, যা ঈদে গাদিরের পবিত্র দিনের সঙ্গে মিল রেখে শুরু হয়। IRGCর এক বিবৃতিতে জানানো হয়েছে এই হামলার নতুন পর্যায়টিতে ইসরায়েলি আগ্রাসনের সরাসরি জবাব হচ্ছে।
হামলার প্রধান লক্ষ্য ছিল হাইফা শহর ও তার আশেপাশের অঞ্চল, যেখানে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প স্থাপনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় হাইফার তেল শোধনাগারে বিশাল অগ্নিকাণ্ড হয়েছে। আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের তীব্র ঝলক দেখা যায়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ওই আগুন থেকে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ইসরায়েলের গালিল এবং নাজারেত শহর সহ অন্যান্য স্থানে মিসাইল সতর্কতা বাজতে শুরু করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হামলায় তাদের বিদ্যুৎ অবকাঠামোর বড় অংশ অচল হয়ে পড়েছে এবং অনেক এলাকায় ব্ল্যাকআউট হয়েছে। বিশেষ করে গালিল অঞ্চলের অনেক বসতি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কয়েকটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে হাইফার অ্যামোনিয়া ট্যাঙ্কেও সরাসরি আঘাত এনেছে, যার ফলে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের উন্নত এমাদ কাদর ও খাইবার শেকান মিসাইল। এই পুরো প্রতিশোধমূলক অভিযানের পেছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা, যেখানে ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। এই হামলায় শহীদ হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি, আইআরজিসি প্রধান হোসেন সালামি, মহাকাশ বিভাগ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং জ্যেষ্ঠ কমান্ডার গোলাম আলী রাশিদ। এছাড়া শহীদ হয়েছেন পরমাণু বিজ্ঞানী